আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চলছে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকাল 10:15টায় প্রথম দিনে সাক্ষ্য দেয়া মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন ফেরদৌসকে জেরার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে সিনহার সাবেক সহকর্মী ও সিনহা হত্যাকাণ্ডের প্রধান প্রত্যক্ষদর্শী শাহিদুল ইসলাম সিফাতের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে বলে জানান কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম। গতকালকে আমরা 3 জন সাক্ষী হাজিরা দিয়েছিলাম। বাদিনী শারমিন ফেরদৌসের অসমাপ্ত জেরা আজকে শেষ করব ইনশাল্লাহ। এরপরে আমরা 2 নম্বর সাক্ষী সিফাতের সাক্ষ্য প্রদান শুরু করব। ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান ময়মনসিংহের হালুয়াঘাটের দক্ষিণ মণিকুড়া গ্রামের বিধবা শুকুরি বেগম ও সুরুজ বানু। কখনো খেয়ে আবার না খেয়ে অভাব অনটনের মাঝে যখন দিনাতিপাত করছিলেন তখন স্থানীয় প্রশাসন এগিয়ে আসে। এখন প্রয়োজন মাথা গোঁজার ঠাঁই। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্য ভিডিওচিত্র থাকছে বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাটের শুকুরি বেগম আর সুরুজ বানু সম্পর্কে আপন 2 বোন, দুজনেই বিধবা। বয়সের ভারে নুয়ে পড়েছেন দুজনই, হারিয়ে ফেলেছেন কথা বলার বাকশক্তিটুকু। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের পর মারা যান দুজনের স্বামী। শুকুরি বেগমের পুত্র সন্তান না থাকলেও সুরুজ বানু রয়েছে একটি পুত্র সন্তান, যে সন্তান নেন না মায়ের কোনই খোঁজ খবর। এতে নামতে হয় ভিক্ষাবৃত্তিতে। জীবনযুদ্ধের নির্মম পরিহাস থেকে পরিত্রাণ চান 2 বিধবা বৃদ্ধা। সরকারি খাস জমিতে হলেও চান একটু মাথা গোজার ঠাঁই। আমরা খাই, আমরা দুললে খাই, না দুললে নাই, আমরা খাইতে পারি না। 2 বিধবার দুঃখ দুর্দশার কালের সাক্ষী হয়ে তাদের পাশে দাঁড়ানোর দাবি প্রতিবেশীদেরও। চলে হইলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খায় না। এরম আছে দিন জায়গায় জমিন কিছুই নাই, তার বোনের বাচ্চায় এক ধরুন মিলে খা, আরেক সময় মিলে না খানা। প্রতিবেশী হিসেবে তো আমার এই দাবিটাই যে আপনারা সরকারের যদি তারা কোনো সাহায্য করেন, আমরা তার একটু শান্তিতে থাকতে আমরাও খুব দেখতে শান্তি লাগে। সন্তান যদি মায়ের দায়িত্ব না নেয় তার জন্য ভরণ পোষণ আইন রয়েছে। তাই বিধবা সুরুজ বানুর পুত্রকে ডেকে এনে মাসিক হারে টাকা দিবে পুত্র, এমন অঙ্গীকার করান ইউএনও রেজাউল করিম। এছাড়া সংসার পরিচালনার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন বলে দাবি তার। বৃত্তি থেকে নিবৃত্ত করার জন্য ছেলে যেন ভূমিকা রাখে এবং এর সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এবং ছেলে আমাদের সামনে সকলের সামনে কথা দিয়েছে যে তার মাকে মাসিক 1500 টাকা দিবে। মানুষ মানুষের জন্য বিত্তবানরা একটু সহযোগিতা আর ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই ঘুঁচে যেতে পারে অনেক অসহায় মানুষের অসহায়ত্ব, ফিরে পেতে পারে একটু বাঁচার অধিকার। তাই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর দাবি সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। কুমিল্লার লাকসামে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলো একটি অবিস্ফোরিত গ্রেনেড। সোমবার বিকেলে পৌর শহরের পশ্চিমগাঁও এলাকায় গোসল করার সময় নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের উত্তর পাশের পুকুর থেকে গ্রেনেডটি তুলে খেলা করছিল এক শিশু। গ্রেনেডটি ওই শিশুর বাবার চোখে পড়লে তিনি পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। গেল 24 ঘন্টায় নাটোরে করোনায় মৃত্যু হলো 2 জনের। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হন আরও 22 জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় 26 জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7862 জনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জনতা ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক সিবিএ এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হলো খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। আপনারা জানেন যে জনতা ব্যাংকের উদ্যোগে যে মাসব্যাপী যে প্রোগ্রামগুলো হচ্ছে, সারা দেশব্যাপী কিন্তু এই ত্রাণ বিতরণ কার্যক্রমটা অব্যাহত আছে। প্রতিটা জেলাতে, প্রতিটা বিভাগীয় শহরে এবং প্রতিটা ইউনিয়ন পর্যায়ে এটা বিস্তৃত হয়েছে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। কুমিল্লা লাকসামে মাদকদ্রব্য সহ মামুন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল লাকসাম থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামের শ্রীপুর ওয়াবদা বাড়ি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 40 পিস ইয়াবা ও 200 গ্রাম গাঁজা। নোয়াখালী বেগমগঞ্জের কুতুবপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সরকারি ব্যাংক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলাকারী ইউসুফ খোকন সহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায় ভুক্তভোগী পরিবার। ভোলার দৌলতখানে মেঘনা নদী তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ফজলু বাহিনীর প্রধান ফজলুকে আটক করে কোস্টগার্ড। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে গেলে ফজলু বাহিনীর ডাকাত সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা 7 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে ফজলুকে আটক করতে সক্ষম হয় বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোন। এ সময় একটি দেশীয় শুটার গান ও 7 পিস ইয়াবাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। করোনায় দীর্ঘ 4.5 মাস বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করা হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই পার্কে এসেছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের জন্য পার্কটিকে আগের চেয়েও বেশি আকর্ষণীয় করা হয়েছে। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। বনের ভেতর আঁকাবাঁকা পথ ধরেই চলছে গাড়ি। চারপাশে বাঘ, জেব্রা, ভালুক সহ হিংস্র সব প্রাণীর আনাগোনা, সেই সাথে কিচিরমিচির পাখির ডাক। কাজঘেরা গাড়িতে বসেই দর্শনার্থীরা খুব কাছ থেকেই উপভোগ করছেন এমন সব দৃশ্য। দীর্ঘ বিরতি কাটিয়ে গাজীপুরে সাফারি পার্ক খুলেছে। প্রকৃতি আর প্রাণীর এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ইতোমধ্যে ভিড় করেছে দর্শনার্থীরা। লকডাউনের পর কোথাও যেতে পারিনি, তাই এখানে এসে আবার দেখতে। লকডাউন ছাড়ার কারণে আমরা সাফারি পার্কে বেড়াইতে আসছি। এতদিন লকডাউন ছিল, কোথায় যেতে পারিনি, এখন আসছি, ভালো লাগছে। লকডাউনের পর অনেক ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর, খোলামেলা জায়গা, অনেক ভালো লাগতেছে। 4 মাসের অধিক সময় পর পার্কটি খোলায় পার্কের সৌন্দর্য ফিরেছে নবরূপে। নতুন নতুন প্রাণীর জন্ম ও আগমন ঘটেছে, যা দেখে খুশি বিনোদন প্রেমীরা। জানালেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা। বঙ্গবন্ধু সাফারি পার্ক খুব ভালো, এখন স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এখন ভালো লাগতেছে। এখানে আমরা সবাই এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। করোনার লকডাউনে পার্কটি বন্ধ থাকায় প্রাণীগুলোর অবাধ বিচরণের সুযোগ পেয়েছে, যে কারণে মানসিক দিক থেকেও প্রাণীগুলো অনেক স্ট্রং আছে বলে জানান এই ভেটেরিনারি অফিসার। দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে আমাদের পার্ক অনেকদিন বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে অন্য প্রাণীগুলো খোলামেলা পরিবেশের মধ্যে ওরা প্রাকৃতিকভাবে বিচরণ করার কারণে ওরা অনেক স্ট্রং। এদিকে স্বাস্থ্যবিধি মেনে পার্কটি পরিচালনা করা হচ্ছে বলে জানান সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা। দীর্ঘ 4 মাস 16-17 দিন পর আমরা পার্কটা আবার দর্শনার্থীর জন্য উন্মুক্ত করে দিয়েছি। তো স্বাস্থ্যবিধি মেনে আমরা পার্কটা পরিচালনা করছি। প্রকৃতি, মানুষ ও প্রাণী সব মিলিয়েই আমাদের এই ধরনী। প্রাণী বেঁচে থাকার জন্য দরকার উন্মুক্ত বিচরণ ভূমি, আর মানুষের দরকার নির্মল আনন্দ। এই দুই বজায় থাক এই জগতে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কেরানীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম শুরু করল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। সোমবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে বিআরডিবি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত 12 জন পল্লী উদ্যোক্তাদের মাঝে 29,50,000 টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু। সোমবার রাতে কুমিল্লার তিতাসের দড়িকান্দি ও শিবপুর ব্রিজের নদীতে ছোট লঞ্চে ডিজে পার্টি চলাকালে লঞ্চ চালকের অসাবধানতায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলে আহত হয় 10 জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে 7 বছর বয়সী অপর একজন। এর মধ্যে 7 জনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুরে একসঙ্গে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হলো 4 কিশোরের। এ সময় আহত হয় আরও 3 কিশোর। সোমবার বিকাল 3টায় দিনাজপুরের 8 নম্বর উপশহর রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।